স্টুডেন্টস, আমি দশম শ্রেণীর ইতিহাস পড়াচ্ছি। আজকে তোমাদের সেকেন্ড অধ্যায় পড়াবো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, ঊনবিংশ শতাব্দীর সংস্কার আন্দোলন শুধু ধর্মের বা সমাজের নয়, বরং আদ্যন্ত বাঙালিয়ানা। শুধুমাত্র যে ধর্মের সংস্কার হয়েছে বা সংস্কার হচ্ছে, সমাজের সংস্কার হচ্ছে, এরকম ব্যাপার না। পুরো বাঙালি মনুষ্যত্বে চেঞ্জ হয়েছে। বাঙালি জাতি পুরো একটা আলাদা রকম চেঞ্জ হয়ে গেছে আর কি, সেটাকে বোঝা যাচ্ছে। বাঙালিকে তার গৌরবময় স্বস্থানে অধিষ্ঠিত করতে সমসাময়িক মনীষীদের প্রয়াসের অন্ত ছিল না। এই যে বাঙালি একটা ঐতিহ্য ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এরকম হয়েছিল কেন? এই যে ধারণাটা, এই যে বাঙালিদের স্বগৌরবে অধিষ্ঠিত করতে এই সময়কার মনীষী যারা সমসাময়িক আর কি, এই সময়কার মনীষীদের তাদের প্রয়াসের অন্ত ছিল না। তারা অনেক চেষ্টা করে বাঙালিকে দাঁড় করিয়েছিল আর কি। আত্মকেন্দ্রিকতাকে ত্যাগ করে তারা সমগ্র জাতির উন্নতির কথা ভেবেছিল। শুধুমাত্র নিজেদের না, শুধু বাঙালি না, সমগ্র জাতি, হ্যাঁ, আমরা যে ভারতীয়, এই ভারতবর্ষের উন্নতির কথা তারা ভেবেছিলেন। এজন্য ভারতবাসী তাদের কাছে ঋণী। সারা বাংলা যখন অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত, তখন অজ্ঞানতা, যাদেরকে জ্ঞান নেই আর কি, কুপমণ্ডুকতায় অভ্যস্ত বা পুরোহিত তন্ত্রের ভুল নিশানায় দিগ্ভ্রান্ত। কুপমণ্ডুকতায় ব্যাংক যেমন, কুয়োর ব্যাংক যেমন কিভাবে এই কুয়োর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়, ভাবছে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, এরকম আর যে এই যে কুপমণ্ডুকতা, এই অভ্যস্ত, এইটা থেকে ছাড়তে হবে। এই কুপমণ্ডুকতায় তখন অভ্যস্ত ছিল বাঙালিরা। আর কি ছিল? পুরোহিত তন্ত্রের ভুল নিশানা। এই যে পুরোহিতরা ধর্মকে যেভাবে ব্যাখ্যা দিত, এই তাদের যে ভুল ব্যাখ্যা, এটাই ছিল তখনকার পরিচয়। কিন্তু এরকম এই ভুল নিশানার থেকে দিগ্ভ্রান্ত বাঙালিকে তখন এই মনীষীরাই ভারতকে নতুন পথ দেখিয়েছিল যে না, এই পুরোহিত তন্ত্র নয়, শুধুমাত্র জাতিভেদ নয়, সমস্ত ভারতীয় আমরা একটা জাতি, আমরা এক। হ্যাঁ, আমাদের ধর্ম এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের সবকিছু, এই যে আমাদের যে নতুন পথ দেখালো, এই মনীষীরাই তখন দেখিয়েছিল। এরাই ধর্ম, সমাজ, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সবকিছুর ভবিষ্যৎ নির্ধারণ করেছিলেন। এদের দেখানো পথে হেঁটেই এসেছে আজকের আধুনিক ভারত। তার মানে এই যে আধুনিক ভারত কি করে আসলো? এই যে ধর্মের ক্ষেত্রে, সমাজ ক্ষেত্রে, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সবকিছুর ক্ষেত্রে যে পরিবর্তন, এর পরিবর্তনের ফল হচ্ছে আজকের আধুনিক ভারত। সুতরাং নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর বাংলায় সমাজ, শিক্ষা, ধর্ম, বিজ্ঞান চর্চা প্রতিটি ক্ষেত্রে যে সংস্কারের প্রয়াস পরিলক্ষিত হয়েছিল তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার মানে এই যে সংস্কারের প্রয়াস দেখা যায়, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে 19 শতকের বাংলা সাময়িক পত্র, সংবাদপত্র, সাহিত্যে সমাজের প্রতিফলন। দেখো, সাময়িক পত্র, সংবাদপত্র, সাহিত্যে, এটাই তো, এগুলো কিসের নিয়ে লেখা হয়? কাদের নিয়ে লেখা হয়? সাধারণ মানুষের নিয়ে লেখা হয়। সমাজের প্রতিফলিত হয়, সমাজের যে দিক, সমাজের যে ছবি, সেটাই এতে প্রতিফলিত হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রায় 150 বছর ধরে বাংলা ভাষায় যে সমস্ত সাময়িক পত্র প্রকাশিত হয়েছে তার সংখ্যা যেমন প্রচুর, বৈচিত্র্য তেমনি বিস্ময়কর। যেমন সংখ্যা প্রচুর, তখন সাময়িক পত্র, সংবাদপত্র সেগুলো প্রচুর বের হয়েছে। আবার বৈচিত্র্য, বিভিন্নটা বিভিন্ন উদ্দেশ্যে রচিত আর কি, বিভিন্ন উদ্দেশ্যে বের হয়েছে আর কি। ইংরেজ শাসনের সূচনার পর থেকে মুদ্রণ যন্ত্রের সাহায্যে এদেশে বহুজনের পাঠের জন্য সাময়িক পত্র প্রকাশ শুরু হয়েছিল। যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো, ছাপার সুযোগ হলো, তখন আস্তে আস্তে মুদ্রণের সেই যে সাহায্য, এর জন্য বহু সাময়িক পত্র প্রকাশ করতে শুরু করলো। মোগল আমলে অবশ্য বিভিন্ন প্রয়োজনে লিপির আকারে সংবাদ পরিবেশন রীতি প্রচলিত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ছাপাখানার ব্যবহার শুরু হলো। 1780 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে যে খবরের কাগজটি ছেপে বেরোয়, তাই হলো বাংলাদেশের প্রথম সংবাদপত্র, অবশ্য ইংরেজি ভাষায় ছাপা। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে ইংরেজি ভাষায় ছাপা হয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি? সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গেজেট, যেটা কবে ছাপা হয়েছিল? 1780 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি। এবার দেখো, ঊনবিংশ শতাব্দে প্রকাশিত সাময়িক পত্র 1818 থেকে 1843 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে যদি বাংলা সাময়িক পত্রের প্রথম পর্ব হিসেবে নির্দেশ করা যায়, তবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের দিগদর্শন হলো বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা। তো যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কি, সেটা হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের দিগদর্শন। দিগদর্শন হলো বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা। এর সামান্য পরে ওই মিশন থেকেই বেরোয় মার্শম্যানের সাপ্তাহিক সমাচার দর্পণ। 1818 খ্রিস্টাব্দের মে মাসে প্রকাশিত গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটই ছিল বাঙালি সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র। এবার দেখো, বাঙালি কেউ সম্পাদিত, মানে সেটাই বাঙালি, গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেটই, বাঙ্গাল গেজেটই ছিল বাঙালি সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র। এগুলো খুব খেয়াল রাখতে হয়। এটি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। অবশ্য এর প্রকাশকাল নিয়ে মতভেদ আছে।
এরপরে রামমোহন মূলত ধর্মীয় কারণে প্রকাশ করেন সংবাদ কৌমুদী। এর যুগ্ম সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই সংবাদ কৌমুদীকে প্রকাশ করেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, আর যুগ্ম সম্পাদক কে ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরে মতানৈক্যের কারণে ভবানীচরণ আলাদা হয়ে গিয়ে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা। এর পরবর্তীকালে সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটি ছিল কবি সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর। তার সংবাদ প্রভাকরকে সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অতঃপর প্রায় বন্যার জলের মতো বেঁধে থাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ের সংবাদপত্র। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সংবাদপত্রের সেকালের কথা গ্রন্থে এর বিস্তৃত বিবরণ দিয়েছেন, যে বানের জলের মধ্যে বা বন্যার জলের কথা তুলনা করছে, কারণ এত বেশি সংবাদপত্র বেরোতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদপত্র প্রচুর বেরোতে থাকে। সাময়িক পত্রের জগতে বঙ্গদর্শনের আবির্ভাব একটি সাড়া জাগানো ঘটনা। বঙ্গদর্শনই প্রথম পাঠকদের হাতে উন্নত রুচির সাহিত্য পেশ করলো। বাংলা সাময়িক পত্র নারী সমাজকেও পাঠক হিসেবে পেল। স্বয়ং রবীন্দ্রনাথও বঙ্গদর্শনের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিলেন। এবার দেখো সংবাদ প্রভাকর সম্পর্কে জানো। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র ছিল সংবাদ প্রভাকর। 1831 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সাপ্তাহিক পত্র হিসেবে এর যাত্রা শুরু হয়। এরপর 1836 খ্রিস্টাব্দ থেকে সপ্তাহে 3 বার এবং 1839 খ্রিস্টাব্দে জুন মাস থেকে দৈনিক সংবাদ হিসেবে এটি প্রকাশিত হয়। প্রথমে সপ্তাহে 3 বার, এরপরে 1839 খ্রিস্টাব্দ থেকে দৈনিক প্রতিদিন আর কি। জন্মকাল থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত কবি ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর সম্পাদক। তার মৃত্যুর পর তার ভাই রামচন্দ্র গুপ্ত পত্রিকাটি সম্পাদনা করেন। সংবাদ প্রভাকর ব্রিটিশ সরকারের সমর্থক ছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের সময় সিপাহীদের তীব্র সমালোচনা করা হয় পত্রিকায়, কিন্তু অন্যদিকে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বা লবণ বাণিজ্যের একচেটিয়া কারবারের বিরুদ্ধে এই পত্রিকার নানা সংবাদ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই যে এটা ইংরেজদের সহায়তা করেছে, ইংরেজদের সমর্থক ছিল, কিন্তু ইংরেজ শাসকের সমর্থক থাকলেও তাদের এই যে অত্যাচার, নীলকর সাহেবদের যে অত্যাচার, তার বিরুদ্ধে কিন্তু লেখনী লিখেছিলেন আর কি। সম্পাদক ঈশ্বর গুপ্তের প্রেরণায় এবং সংবাদ প্রভাকরের আনুকূল্যে যেসব বাঙালি সাহিত্যিক পরবর্তীকালে প্রতিষ্ঠা পেয়েছেন তাদের মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র এবং বঙ্কিমচন্দ্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে আসে বামাবধিনী। দেখো, ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন ছিলেন 19বিংশ শতাব্দীর বাংলার নারী প্রগতির অন্যতম প্রবক্তা। মূলত তাঁরই অনুপ্রেরণায় একদল যুবক 1862 থেকে 63 খ্রিস্টাব্দ নাগাদ অন্তঃপুরস্থ মহিলাদের শিক্ষাদানের উদ্যোগ নেন। পাশাপাশি তাদের প্রয়াসে 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বামাবধিনী সভা নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। প্রকৃতপক্ষে এই সভারই মুখপাত্র ছিল বামাবধিনী পত্রিকা। আগস্ট 1863। বামা শব্দটাতে বুঝতে পারছো যে মেয়েদের কিভাবে শিক্ষা দীক্ষা করে মেয়েদের যে পুরুষদের সমকক্ষ কি করে তোলা যায়, হ্যাঁ, তার চেষ্টা করেছিল বামাবধিনী পত্রিকা। এই পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন ব্রাহ্ম সমাজের আর এক নেতা উমেশ চন্দ্র দত্ত। এই পত্রিকাটি স্বভাবতই কলকাতা থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতো। এই পত্রিকাটি 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির নাম দেখে অনুমান করা যায় মূলত স্ত্রী জাতির উন্নতি কল্পে এই পত্রিকাটির জন্ম হয়েছিল, সেই জন্য বামাবধিনী। 1877 খ্রিস্টাব্দে বামাবধিনী সভা বন্ধ হলেও বামাবধিনী পত্রিকা টিকে থাকে। এরকম আরো একটি সমকালীন পত্রিকা ছিল দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অবলা বান্ধব। বামাবধিনী পত্রিকা নারী শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি নারীদের অন্যান্য যাবতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছিল। তবে এই পত্রিকাটি একটি অন্যতম প্রধান সীমাবদ্ধতা ছিল যে এটি স্ত্রী শিক্ষায় উদ্যোগী হলো। এর প্রকৃত উদ্দেশ্য ছিল মহিলাদের সুগৃহিণী, আদর্শ পত্নী ও সুমাতা হতে উৎসাহিত করা। তার মানে শুধুমাত্র শিক্ষার দীক্ষায় তারাও যে প্রগতির পথে এগোতে পারে শুধু সেটা না করে এরা কি করেছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল সুগৃহিণী, যে ভালো গৃহিণী কি করে হবে, আদর্শ পত্নী কি করে হতে হয়, সুমাতা কি করে হতে হয়, এই সব বিষয়ে তাদের লেখনী বেশি ছিল। সমাজের যে কোনো নারী যে কোনো গৌরবজনক কাজের খবরও বামাবধিনী পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করতো। তাই বলে কি অন্য কিছু প্রকাশ করতো না। নারী মেয়েরা বিশেষ করে যদি কোনো গৌরবজনক কাজ করতো সেগুলো গুরুত্ব নিয়ে বামাবধিনী পত্রিকা ছাপা হতো। প্রকৃতপক্ষে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে রামমোহন, বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র কিংবা বাংলার বাইরে জ্যোতিবা ফুলে, বিরসা লিঙ্গম প্রমুখ নারী প্রকৃতির কথা ভেবেছিলেন। তারা এই আন্দোলনের যে ধারার সূচনা করেন বামাবধিনী বা অবলা বান্ধব, সেই ধারণাটিকে সমৃদ্ধ করেছিল। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, অবলা বান্ধব পত্রিকা সম্পাদক কে ছিলেন বা পত্রিকা কার ছিল? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ছিল অবলা বান্ধব। এরপর দেখো হিন্দু প্যাট্রিয়ট।
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সংবাদপত্রগুলি ছিল বিভিন্ন ধরনের। কোনটি ছিল দেশীয় ভাষায় প্রকাশিত এবং দেশীয় মালিকানাধীন, আবার কোনটি ইংরেজি ভাষায় প্রকাশিত অথচ দেশীয় মালিকানাধীন, আর বাকিগুলো ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত ও ইংরেজ মালিকাধীন। বিভিন্ন রকম ছিল, কোনটায় বাংলা ভাষায় প্রকাশিত কিন্তু তাদের মালিক আলাদা, ইংরেজ মালিক, আবার কোনটা ইংরেজি ভাষায় প্রকাশিত কিন্তু তার মালিক ইংরেজি ছিল, আবার কোনটা দেশীয় মালিকাধীন, আবার কোনটি ইংরেজি ভাষা, এরকম ছিল আর কি। প্রথম দুই শ্রেণীর কাগজে স্বভাবতই ভারতীয়দের আশঙ্কার কথা তুলে ধরা হতো, কিন্তু বাকি কাগজগুলো ছিল ভারতীয়দের সমালোচনায় মুখর। যেগুলো ইংরেজ মালিক সেগুলো কি হবে, ভারতীয় সমালোচনায় বেশি করবে, আর যেগুলো কি ছিল, যেগুলো দেশীয় মালিক তারা ভারতীয়দের আশঙ্কার কথা তুলে ধরবে। এগুলোর মধ্যে দ্বিতীয় শ্রেণীর কাগজ ছিল হিন্দু পেট্রিয়ট। 1853 হিন্দু পেট্রিয়টের জন্ম লগ্ন থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সঙ্গে যুক্ত ছিলেন। এবং হিন্দু পেট্রিয়ট কবে থেকে হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। হিন্দু পেট্রিয়টের জন্ম লগ্ন থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সঙ্গে যুক্ত ছিলেন। 1855 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকার কর্তৃত্ব সম্পাদনার দায়িত্ব হরিশ্চন্দ্রের হাতে আসে। এই সময় দেশের দরিদ্র চাষীদের উপর ইউরোপীয় নীলকরদের ভয়াবহ অত্যাচারের কাহিনী নির্ভীকভাবে তিনি তার হিন্দু পেট্রিয়ট মারফত জনগণের সামনে তুলে ধরেন। এই যে দরিদ্র চাষীদের কিভাবে নীল চাষ করতে বাধ্য করতো, নীল চাষ এমনই চাষ যে সে চাষ করলে জমি নষ্ট হয়ে যায়, আবার তাদের কাছে দাদন নিয়ে চাষ করতে হবে, এবার সেই দাদনের জন্য চাষিরা সর্বসন্তত, চাষীদের নিজেদের খাবার সেখানে উৎপাদন করা যাবে না। এই যে ভয়াবহ অত্যাচারের কাহিনী, এটা নির্ভীকভাবে হিন্দু পেট্রিয়ট জনগণের সামনে তুলে ধরে, তার মাধ্যমে জনগণ জানতে পারে। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে চিঠিপত্রের মাধ্যমে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় প্রকাশ করতেন। ব্যারিস্টার মনমোহন ঘোষ এই পত্রিকার মাধ্যমে নীল চাষীদের সমর্থন জানান। এবার যদি নীল চাষীদের সমর্থন কে ছিলেন? ব্যারিস্টার মনমোহন ঘোষ। 1860 খ্রিস্টাব্দে 28 এপ্রিল থেকে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র ইন্ডিগো ডিস্ট্রিক্টস বা নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে নিম্নবঙ্গের নীল সম্পর্কীয় খবরাখবর প্রকাশ করতে থাকেন। এইভাবে হিন্দু পেট্রিয়ট একাধারে বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এবার হচ্ছে বটতলা সাহিত্য দেখা। কলকাতা থেকে বাংলার মুদ্রণ ও প্রকাশনী শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বটতলার নাম। শোভাবাজার চিতপুর এলাকার একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে এই নামের উৎপত্তি, একটা বটগাছের নিচে আর কি। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে এই অঞ্চলে কম দামের বাংলা বইয়ের ছাপা ও প্রকাশের কাজ শুরু হয়। মানে একদম কম দামে, হাতে মানুষের, দরিদ্র মানুষ যতই পয়সা না থাকে কারণ একটু কম দাম বইয়ের, মানে এত বেশি বই ছাপা হতে লাগলো এবং কম দামে যাতে বিক্রি হতে লাগলো, যে মানুষের হাতে যাতে সহজে পৌঁছায়। তাহলে এই বটতলা থেকে প্রকাশিত বাংলা বইয়ের কতগুলো বৈশিষ্ট্য ছিল। কারণ একটা হচ্ছে বইগুলোর দাম ছিল কম, অল্প শিক্ষিত নিম্নবিত্ত পাঠকদের মনোরঞ্জন ও প্রয়োজনের কথা মাথায় রেখে এই বইগুলো প্রকাশিত হতো। উচ্চমানের সাহিত্য সৃষ্টির বদলে বইয়ের বিক্রি বাড়ানো ছিল বটতলার প্রকাশকদের উদ্দেশ্য। বিশাল বড় উচ্চমানের সাহিত্য দরকার নেই, বই বিক্রি করা, মানুষের সাধারণ মানুষকে সচেতন করা, তাদের নিয়ে লেখা, তাদের প্রয়োজনীয় জিনিস লেখা, এইটাই ছিল বটতলা সাহিত্যের প্রধান উদ্দেশ্য। ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত রুচিশীল পাঠক বটতলার বইকে উপহাসের দৃষ্টিতে দেখেছেন, কিন্তু ইতিহাসবিদদের কাছে বটতলার সাহিত্যের গুরুত্ব যথেষ্ট। ঊনবিংশ শতাব্দীর কলকাতা বা সংলগ্ন অঞ্চলের সাধারণ স্বল্প শিক্ষিত বাঙালি পাঠক কি ধরনের বই পড়তে পছন্দ করতেন তার একটা আভাস পাওয়া যায় বটতলা থেকে প্রকাশিত বইগুলির মধ্যে। এই বইগুলো থেকে যারা কিনতো তারা কি ধরনের পাঠক ছিল, এগুলো ইতিহাসবিদদের অনেক সাহায্য করেছে। তাই ঊনবিংশ শতাব্দীর বাংলার সামাজিক ইতিহাস রচনায় বটতলা সাহিত্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা রচয়িতা ছিলেন কলকাতার জমিদার সন্তান কালী প্রসন্ন সিংহ। তোমাদের যদি প্রশ্ন আসে যে হুতুম প্যাঁচার নকশার রচয়িতা কে ছিলেন, এটা কালী প্রসন্ন সিংহ। বহুবিধ গুণের অধিকারী কালী প্রসন্ন সিংহ মাত্র 30 বছর বয়সের জীবনে ভাষা সাহিত্য সমাজ জীবনে তীব্র আলোড়ন সৃষ্টি করেন। তার রচনাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচা ছিল তার ছদ্মনাম। নকশা শব্দের সাহিত্যিক অর্থ হলো বিশেষ এক ধরনের গদ্য রচনা। এতে রয়েছে যথেষ্ট হাস্যরস, সামাজিক অনাচার, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্রুপ, সামাজিক ত্রুটি দূর করতে শিক্ষাদান, ব্যঙ্গ জোরদার করতে অতিরঞ্জন, লঘু ভাষা, স্বল্প আয়তন ও ইঙ্গিতপূর্ণ বর্ণনা। হুতুম প্যাঁচার নকশাতে সব কটি চরিত্রের লক্ষণে মোটামুটি বর্তমান, মানে ব্যঙ্গ করে মানুষকে শিক্ষা দেওয়া আর কি।
হুতুম প্যাঁচার নকশা ১৯ শতাব্দীর কলকাতার একটি সমাজ দর্পণ বিশেষ। সেকালের সমাজ শৈথিল্য, চরিত্রহীনতা, অন্ধকার দিকগুলিকে হুতুম তীব্র ব্যঙ্গ ও বিদ্রুপ করেছেন। তার আক্রমণে আক্রান্ত হয়েছেন ছদ্মবেশী কিছু বাস্তব চরিত্র। তিনি সমাজের দ্বিচারিতা ও কুৎসাপূর্ণ বা কেচ্ছা দিকগুলিকে পাঠকের সামনে তুলে ধরে প্রকৃত সমাজ সংস্কারকের কাজ করেছেন। হুতুমের লেখায় কল্পনার আশ্রয় বিশেষ নেই, সব চরিত্রই প্রায় বাস্তব সমাজ থেকে তুলে আনা। তাই হুতুমের নকশাটি এক নির্ভরযোগ্য সামাজিক দলিল। সে যুগের কলকাতায় ধনী, মধ্যবিত্ত, সাধারণ সমাজের হুজুগ প্রিয়তা, মানে হুজুগ যেটা চলছে, যেদিকে সবাই যাচ্ছে সেদিকে যাওয়া, আর কি হুজুগ প্রিয়তা, উৎসব অনুষ্ঠান নামে প্রচলিত অসভ্যতা হুতুম তুলে ধরেছেন। এছাড়া বাংলার শিক্ষিত যুবকবৃন্দ এবং সংবাদপত্রগুলির এর দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনা হুতুমের কলমে শহুরে চলিত গদ্যে অনায়াসে উপস্থাপিত হয়েছে। শহুরে যে ভাষা ব্যবহার হয় সেই চলিত গদ্যে, সেই ভাষায় হুতুম লিখত আর কি। হুতুমে ঘটনা আর কি হুতুমের কলমে শহুরে চলিত গদ্যে অনায়াসে উপস্থিত বা উপস্থাপিত হয়েছে। এরপর হচ্ছে নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ আর কি। তোমাদের অনেকগুলি প্রশ্ন আসে নীল দর্পণের লেখককে। দীনবন্ধু মিত্র। মধুসূদন দত্তের সমকালেই আর এক উজ্জ্বল জ্যোতিষ্কর নাট্য সাহিত্যের আকাশে আবির্ভূত হন দীনবন্ধু মিত্র 1829 থেকে 73 খ্রিস্টাব্দ। দীনবন্ধু মিত্র ছিলেন বাস্তব ধর্মীয়, সমাজ সচেতন। তার নীল দর্পণ 1860 কবে নীল দর্পণ রচনা করেন? 1860 খ্রিস্টাব্দে। নাটক প্রথম ও শ্রেষ্ঠ রচনা। নীল বিদ্রোহের সময় নীলকরদের অত্যাচার নিবারণের জন্য দীনবন্ধু এই নাটকটি রচনা করেছিলেন। এই নাটকে দীনবন্ধুর জাতীয়তাবোধ ও স্বদেশ প্রীতির পরিচয় পাওয়া যায়। এই নাটকে তিনি তার পাঠকদের কয়েকটি বাস্তব ঘটনা ও চরিত্রের সামনে দাঁড় করিয়েছিলেন। নদিয়ার অন্তর্গত গুয়াতালির মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনীকে কেন্দ্র করে তিনি এই নাটক রচনা করেছিলেন। নীল দর্পণ এর তোরাব, আদুরি, উট সাহেব, রোগ সাহেব, পদি, ময়রানী চরিত্রগুলি অত্যন্ত জীবন্ত ও বাস্তবসম্মত। এটি একটি প্রচারধর্মী নাটক হলো সংলাপ ও চরিত্রের দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল। এই নাটকটা কাদের নিয়ে মূলত লেখা ছিল? নদিয়ার অন্তর্গত গুয়াতালির মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনীকে কেন্দ্র করে তিনি এই নাটক রচনা করেছিলেন। চরিত্র ছিল উদ্যোগযোগ্য চরিত্র ছিল দর্পণের তোরা, আদুরি, উট সাহেব, রোগ সাহেব, পদি, ময়রানী, এগুলো সব চরিত্র আর কি নাটকে। দীনবন্ধু ছিলেন ভারতীয় ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট, তাই কেঞ্চিত পথিকেন বলে নিজের নাম আড়াল করে নাটকটি প্রকাশিত হয়। কি নাম করে হয়? ছদ্মনাম কি ছিল? কেঞ্চিত পথিকেন। এই কারণে সরকারি কর্মচারী হলেও কেউ তাকে ধরতে পারেনি। নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকা শহর থেকে, কিন্তু এর ইংরেজি অনুবাদ পাদ্রি জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে বিচারে লংয়ের জরিমানা ও কারাবাসের আদেশ হয়। কিন্তু তখন তো ব্রিটিশ আমল, তাহলে ছাপাবে কার নামে? তখন পাদ্রি লং সাহেবের নামে এটা ছাপা হয়। সেজন্য তার বিচার হয়, বিচারে কি হয়? তার জরিমানা হয় এবং কারাবাস হয়। কালীপ্রসন্ন সিংহ জরিমানার 1000 টাকা আদালত প্রাঙ্গণে মিটিয়ে দেন। সেই আমলে 1000 টাকা মানে বিশাল টাকা। সেই টাকাটা আদালত প্রাঙ্গণে কালীপ্রসন্ন সিংহ মিটিয়ে দেন। 1872 খ্রিস্টাব্দে কলকাতায় যখন জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত 7 ডিসেম্বর 1872 হয়, তখন সেখানে প্রথম অভিনীত নাটক ছিল নীল দর্পণ। তাহলে জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 7 ডিসেম্বর 1872। এই জাতীয় নাট্যশালায় প্রথম অভিনীত নাটক কি নাম ছিল? নীল দর্পণ। বাঙালির জাতীয় ও রাষ্ট্রনৈতিক চেতনার উপর এই নাটকের প্রভাব ছিল অসামান্য। বাংলার কৃষক অভ্যুত্থান ও গণবিদ্রোহকে দীনবন্ধু নাটকে রূপায়িত করেন। তিনি নাটকে যে নতুন ধারা প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে, তা ছিল অভিনব। এরপরে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা, হরিনাথ মজুমদার, তাকে সবাই কি বলতো? কাঙাল হরিনাথ। গ্রাম বার্তা প্রকাশিকা নামে এই গ্রামীণ সংবাদপত্রটির সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। 1863 খ্রিস্টাব্দে প্রথমবার প্রকাশিত হওয়ার সময় এটি ছিল একটি মাসিক পত্রিকা। প্রথম ছিল, তখন মাসে প্রকাশ হতো। ক্রমে এটি পাক্ষিক, তারপরে সাপ্তাহিক এবং সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। পাক্ষিক মানে 15 দিন, তারপরে সাপ্তাহিক। বাংলার গ্রাম অঞ্চলের শিক্ষার প্রসারে হরিনাথ নিবেদিত প্রাণ ছিলেন। পত্রিকাটিতে সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হতো। পাশাপাশি নীলকর ও জমিদার শ্রেণীর কৃষক নির্যাতনের তথ্য নির্ভর কাহিনী প্রকাশ করেও এটি খ্যাতি পেয়েছিল। যে নীলকরটা কি অত্যাচার করতো, জমিদাররা কৃষকদের উপর কিভাবে অত্যাচার করতো, প্রত্যেকটা জিনিস তিনি তথ্য নির্ভর ভাবে, মানে সঠিক তথ্য দিয়ে প্রকাশ করতেন। প্রতিপত্তি লাভের জন্য তিনি এটা করতেন না, জন্য তিনি সাংবাদিকতার দিক থেকে বেছে নেননি। এই যে তখন এইটা পত্রিকাটা প্রকাশ করতেন, তাকে নিজেকেই জোগাড় করতে হতো পয়সাটা। তিনি প্রতিপত্তি লাভের জন্য এই দিক থেকে নিয়েছিলেন না। সুৎকর মহাজন, জমিদার, নীলকর সাহেব ও ব্রিটিশ সৈন্যদের হাতে অত্যাচারিত অসহায় কৃষক সমাজকে রক্ষা করার জন্য হরিনাথ লেখনীর আশ্রয় নিয়েছিলেন।
হরিনাথের জীবনের সবচেয়ে বড় কীর্তি ছিল গ্রাম বাঁচার প্রকাশিকা সংবাদপত্রের প্রকাশ। এই সূত্রে তিনি বাঙালি বুদ্ধিজীবী মহলে সহজে স্থান করে নেন। 22 বছর চলার পর 1292 বঙ্গাব্দের আশ্বিন মাসে শুধুমাত্র পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভাবে কৃষক, প্রজা, রায়ত, শ্রমজীবী ও মধ্যবিত্তের এই মুখপত্রটি বন্ধ হয়ে যায়। তার মানে কি, পয়সা থাকে না, পৃষ্ঠপোষকতা মানে কি, এই পত্রিকাটা প্রকাশ করতে একটা পয়সার দরকার। সেই পয়সা যদি কেউ পৃষ্ঠপোষক, তখন যদি কোনো জমিদারদের বিরুদ্ধে লিখতো, তাহলে জমিদারও তার পৃষ্ঠপোষকতা করবে না, তাহলে এই পত্রিকাটা বন্ধ হয়ে যায়। পত্রিকাটিতে সরকার বিরোধী বিভিন্ন খবর প্রকাশের কারণে হরিনাথ সরকার ও জমিদারের বিরাগ ভজনের পরিণত হন। এর সরকারও বিরাগ ভজন, জমিদারও বিরাগ ভজন, তাহলে তার কি করে চলবে? শিলাইদহের ঠাকুর জমিদারদের প্রজা নিপীড়নের সংবাদ প্রকাশ করে তিনি বিপন্ন হন, কিন্তু এই বিপন্নতার দিনে তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। গ্রাম বাচ্চা প্রকাশিকা ছিল গ্রামীণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আর হরিনাথ ছিলেন গ্রামীণ সাংবাদিকতার জনক। এই কাঙাল হরিনাথই অনেক কিছু করেছেন। কাঙাল হরিনাথ সেই সময় সাধারণ মানুষের যে তুলে ধরা, সাধারণ মানুষের কথা, দুঃখ দুর্দশার কথা তুলে ধরা, তিনি এই জন্য গ্রাম বাঁচার পয়সাকে জমিদারদের বিরুদ্ধে লিখেছেন, এবং জমিদারদের এই যে প্রজা পীড়নের সংবাদ তিনি প্রকাশ করেন, তিনি বিপন্ন, মানে জমিদারের তার উপরে রেগে দেয় আর কি। তার জন্য তার এই পত্রিকা দীর্ঘদিন চালাতে অসুবিধা হয় আর কি। এবার দেখো সময় সারণী। 19 শতাব্দীর সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য। 1840 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের জন্ম। 1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়টের প্রকাশ। আমাদের প্রশ্ন আসতে পারে, হিন্দু প্যাট্রিয়ট কবে প্রকাশ হলো? 1853 খ্রিস্টাব্দে। ইতিহাসে সাল তারিখ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণের প্রকাশ হয়। 1862 খ্রিস্টাব্দে হুতুম পেঁচার নকশা প্রথম খণ্ড প্রকাশ হয়। 1862-63 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার প্রকাশ, বামাবোধিনীর প্রকাশ আর কি। 1863 খ্রিস্টাব্দে গ্রাম বাচ্চা প্রকাশিকার প্রকাশ। আর 1865 খ্রিস্টাব্দে হুতুম পেঁচার নকশা প্রথম ও দ্বিতীয় খণ্ডে একত্রে প্রকাশ হয়। আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।